আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে কেন একটা বিশাল মেমোরি চিপ না বানিয়ে ছোট ছোট অনেকগুলো চিপ ব্যবহার করা হয়? মানে কম্পিউটারের মেমোরি কিভাবে এই ছোট ছোট অংশ থেকে একটা বিশাল সিস্টেমে পরিণত হয়? চলুন আজকের এই আলোচনায় আমরা মেমোরি এক্সপ্যানশনের এই ইন্টারেস্টিং জগৎটা একটু ঘুরে দেখি। আসলে মূল সমস্যাটা হলো সীমাবদ্ধতা। মানে একটা স্ট্যান্ডার্ড মেমোরি চিপ প্রায়শই আমাদের সব চাহিদা পূরণ করতে পারে না। তখন আমাদের সামনে মূলত দুটো চ্যালেঞ্জ আসে। এক, আমাদের আরও বেশি স্টোরেজ স্পেস দরকার, অথবা দুই, আমাদের একবারে আরও চওড়া বা বড় ডেটা নিয়ে কাজ করতে হবে। আর এই সমস্যার সমাধানটাই হলো মেমোরি এক্সপ্যানশন। যদি একদম সহজ করে বলি তাহলে এটা হলো অনেকগুলো মেমোরি আইসি বা চিপকে একসাথে জুড়ে দেওয়া, এমনভাবে জোড়া হয় যাতে একটা বড় মেমোরি সিস্টেম তৈরি হয়। এতে কি হয়, হয় এর ওয়ার্ড সাইজ মানে ডেটা রাখার জায়গাটা চওড়া হয়, অথবা এর ক্যাপাসিটি মানে মোট ধারণ ক্ষমতা বেড়ে যায়। তাহলে চলুন প্রথম চ্যালেঞ্জটা দেখা যাক। ধরুন আমাদের এমন ডেটা স্টোর করতে হবে যা একটা সিঙ্গেল চিপের ডেটা ওয়েডথ বা প্রস্থের চেয়েও বড়। তো এই সমস্যার সমাধান কিভাবে করা যেতে পারে? এখানে আমাদের লক্ষ্যটা খুব পরিষ্কার। আমাদের কাছে দুটো 16x4 বিটের র্যাম চিপ আছে, আর সেগুলো ব্যবহার করে আমরা একটা 16x8 বিটের মেমরি মডিউল বানাবো। তার মানে কি? মানে হলো মেমরি লোকেশনের সংখ্যা কিন্তু সেই 16টাই থাকছে, কিন্তু প্রত্যেকটা লোকেশনে ডেটা রাখার জায়গা 4 বিট থেকে বেড়ে ডাবল অর্থাৎ 8 বিট হয়ে যাচ্ছে। এখন এটা করার জন্য সংযোগের কৌশলটা কিন্তু বেশ সহজ। প্রথমত আমরা দুটো চিপের অ্যাড্রেস বাস আর কন্ট্রোল লাইন, যেমন রিড বা রাইট বা চিপ সিলেক্ট লাইন, এগুলোকে প্যারালেলি কানেক্ট করে দিই। এর ফলে কি হয়, দুটো চিপই একই সময়ে একই অ্যাড্রেস আর একই নির্দেশ পায়। আর সবশেষে যে 8 বিটের ডেটা বাসটা আছে সেটাকে দুই চিপের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। আচ্ছা, এবার দেখা যাক একটা রিড অপারেশন কিভাবে কাজ করে। যখন কোনো নির্দিষ্ট অ্যাড্রেস থেকে ডেটা পড়ার দরকার হয় তখন সেই অ্যাড্রেসটা কিন্তু দুটো র্যাম চিপেই একসাথে চলে যায়। তখন কি হয়, প্রথম র্যামটা ওই অ্যাড্রেসের ডেটার প্রথম 4 বিট মানে হায়ার অর্ডার বিটগুলো আউটপুট দেয়, আর ঠিক একই সময়ে দ্বিতীয় র্যামটা পরের 4 বিট মানে লোয়ার অর্ডার বিটগুলো আউটপুট দেয়। আর এভাবেই দুটো 4 বিট মিলিয়ে ডেটা বাসে একটা কমপ্লিট 8 বিটের ওয়ার্ড চলে আসে। আর রাইট করার প্রক্রিয়াটা ওটা ঠিক এর উল্টো। একটা 8 বিটের ডেটা ওয়ার্ডকে যখন ডেটা বাসে রাখা হয় তখন এর প্রথম 4 বিট চলে যায় প্রথম র্যামের নির্দিষ্ট অ্যাড্রেসে, আর বাকি 4 বিট লেখা হয় ঠিক একই অ্যাড্রেসে কিন্তু দ্বিতীয় র্যামে। ব্যাস, এভাবে একটা 8 বিটের ডেটা সুন্দরভাবে দুটো 4 বিটের চিপে ভাগ হয়ে স্টোর হয়ে যায়। তো ডেটার প্রস্থ কিভাবে বাড়াতে হয় সেটা আমরা দেখলাম, কিন্তু যদি আমাদের স্টোরেজ লোকেশনের সংখ্যাটাই বাড়াতে হয়, মানে আরও বেশি ডেটা রাখার জায়গা দরকার হলে কি করতে হবে? চলুন এবার দ্বিতীয় চ্যালেঞ্জটা দেখা যাক। এবার আমাদের নতুন লক্ষ্য হল সেই একই দুটো 16x4 বিটের র্যাম চিপ ব্যবহার করা, কিন্তু এবার আমরা বানাবো একটা 32x4 বিটের মেমোরি মডিউল। খেয়াল করুন, এখানে ওয়ার্ড সাইজ মানে 4 বিট একই থাকছে, কিন্তু স্টোরেজ লোকেশনের সংখ্যা 16 থেকে বেড়ে দ্বিগুণ অর্থাৎ 32 হয়ে যাচ্ছে। এখানে কানেকশন করার কৌশলটা একটু অন্যরকম। ডেটা বাস আর লোয়ার অ্যাড্রেস লাইনগুলো মানে AB0 থেকে AB3 আগের মতোই প্যারালালি কানেক্ট করা হয়, কিন্তু আসল খেলাটা হয় চিপ সিলেক্ট করার পদ্ধতিতে। এখানে একটা হায়ার অ্যাড্রেস লাইন যেমন AB4 ব্যবহার করা হয় একটা সুইচের মতো, যেটা ঠিক করে দেয় যে কোনো এক মুহূর্তে দুটো চিপের মধ্যে কোনটা কাজ করবে। তাহলে মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে এই চিপ সিলেকশন লজিকে। এই সিস্টেমে দুটো চিপ কখনোই একসাথে অ্যাক্টিভ থাকে না, একবারই শুধু একটাই কাজ করে। ধরুন যখন হায়ার অ্যাড্রেস বিট AB4 এর মান 0 তখন শুধু RAM 0 এনেবলড বা চালু হয়, আর যখন AB4 এর মান 1 তখন RAM 1 চালু হয়। আর যে চিপটা তখন ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় থাকে তার আউটপুটগুলো ডেটা বাস থেকে পুরোপুরি ডিসকানেক্টেড হয়ে যায়, যাকে বলে হাই ইম্পিডেন্স স্টেট। এর ফলে কোনো ডেটা ক্ল্যাশ হওয়ার সুযোগই থাকে না। আর এই পদ্ধতির সবচেয়ে দারুণ দিকটা হলো এটা দিয়ে একটা বড় আর কন্টিনিউয়াস অ্যাড্রেস স্পেস তৈরি করা যায়। কিভাবে? দেখুন, প্রথম 16টা অ্যাড্রেস মানে 00000 থেকে 01111 পর্যন্ত ম্যাপ করা হয় প্রথম র্যামের জন্য, আর পরের 16টা অ্যাড্রেস 10000 থেকে 11111 পর্যন্ত ম্যাপ করা হয় দ্বিতীয় র্যামের জন্য। ফলে বাইরে থেকে দেখলে মনে হবে এটা দুটো আলাদা ব্লক না, বরং একটা সিঙ্গেল 32 ওয়ার্ডের মেমোরি স্পেস। তো থিওরি তো অনেক আলোচনা হলো, এবার আমরা যে নীতিগুলো শিখলাম সেগুলোকে একটা বাস্তব সমস্যার মাধ্যমে পরীক্ষা করলে কেমন হয়? চলুন এই ছোট্ট গাণিতিক চ্যালেঞ্জটা সমাধান করা যাক।
প্রশ্নটা খুব সহজ। আমাদের লক্ষ্য হল একটা 8K ইন্টু 8 ক্যাপাসিটির মেমরি তৈরি করা। এর জন্য আমাদের কাছে আছে 2K ইন্টু 8 সাইজের প্রম চিপ। তো প্রশ্ন হল মোট কয়টা চিপ লাগবে? উত্তরটা হলো 4টি। একদম সহজ, তাই না? কিন্তু চলুন দেখি এই 4 উত্তরটা কিভাবে এলো। হিসাবটা খুবই সোজা। দেখুন, আমাদের টোটাল দরকার 8K ওয়ার্ডের ক্যাপাসিটি, আর আমাদের হাতে থাকা একটা চিপের ক্যাপাসিটি হলো 2K ওয়ার্ড। তাহলে মোট কয়টা চিপ লাগবে? সিম্পল, 8K কে 2K দিয়ে ভাগ করলেই উত্তরটা পেয়ে যাচ্ছি, যেটা হলো 4। চমৎকার। এবার এই চ্যালেঞ্জের দ্বিতীয় অংশে যাওয়া যাক। এই যে আমরা 8K×8 মেমরি সিস্টেমটা বানালাম, এটার জন্য মোট কয়টা অ্যাড্রেস বাস লাইন দরকার হবে? আচ্ছা, এটা বের করার জন্য আমাদের কয়েকটা স্টেপে এগোতে হবে। প্রথমত, 8K মানে আসলে কতগুলো অ্যাড্রেস? আমরা জানি 1K মানে 1024। তাহলে 8K মানে হল 8 গুণ 1024, অর্থাৎ 8192টা ইউনিক অ্যাড্রেস। এখন আমাদের এমন একটা সংখ্যা n খুঁজে বের করতে হবে যাতে 2 টু দি পাওয়ার n করলে 8192 হয়। মানে কতগুলো বিট দিয়ে 8192টা কম্বিনেশন বানানো যায়। আর আমরা যদি ক্যালকুলেট করি তাহলে দেখব 2 টু দি পাওয়ার 13 মানে হচ্ছে 8192। সুতরাং উত্তরটা হলো 13। আমাদের মোট 13টা অ্যাড্রেস পাস লাইনের দরকার হবে। আর এই 13টা লাইন দিয়েই আমরা 8192টা আলাদা মেমরি লোকেশনকে অ্যাক্সেস করতে পারব। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি, আমরা দেখলাম যে মেমরি বাড়ানোর দুটো মূল নীতি আছে। পদ্ধতি দুটো আলাদা হলেও লক্ষ্য কিন্তু একটাই, আমাদের প্রয়োজন অনুযায়ী একটা কার্যকর মেমরি সিস্টেম তৈরি করা। এই যে দেখুন, এখানে দুটো পদ্ধতির মূল পার্থক্যগুলো খুব পরিষ্কারভাবে দেখানো হয়েছে। যখন আমরা ওয়ার্ড সাইজ বাড়াই তখন আমাদের লক্ষ্য থাকে ডেটার প্রস্থ বাড়ানো, আর সেক্ষেত্রে দুটো চিপই একসাথে অ্যাক্টিভ থাকে। অন্যদিকে যখন আমরা ক্যাপাসিটি বাড়াই তখন লক্ষ্য থাকে লোকেশনের সংখ্যা বাড়ানো, আর তখন কিন্তু একবারে মাত্র একটা চিপই কাজ করে। আর এটাই হলো আজকের আলোচনার মূল কথা। প্রায় সব ক্ষেত্রেই আমাদের দরকার মতো ক্যাপাসিটি বা ওয়ার্ড সাইজ পাওয়ার জন্য একাধিক মেমরি চিপকে একসাথে জুড়তেই হয়। আর এটাই হলো মেমরি অর্গানাইজেশনের একটা একেবারে মৌলিক ধারণা। বেশ, আমরা তো মেমরি হার্ডওয়্যার কিভাবে তৈরি হয় সেই নীতিগুলো বুঝলাম। কিন্তু ভাবুন তো, একটা কম্পিউটার সিস্টেম আসলে এই বিশাল মেমরিকে ম্যানেজ করে কিভাবে? কিভাবে সে ঠিকঠাক মনে রাখে যে কোন ডেটা ঠিক কোথায় আছে? এটা কিন্তু আরও বড় এবং গভীর একটা প্রশ্ন, যা আমাদের সরাসরি কম্পিউটার আর্কিটেকচারের আরও ভেতরের দিকে নিয়ে যায়।